ওকে, তো গাইস আমরা ঈদের পরে আজকেই ফার্স্ট ক্লাস আমাদের। ঈদের আগে আমরা সম্ভবত 9.2 পর্যন্ত করেছিলাম, 9.2 কিছুটা করেছিলাম। আজকে বাকি অংশ থেকে স্টার্ট করব। ওকে, জি তো স্যার। হ্যাঁ বলো। জি স্যার বলছি। আচ্ছা, মনে আছে 9.2 আমরা লাস্ট কত নাম্বার করেছিলাম? তো 7 নম্বরের 6 পর্যন্ত আজকে হোমওয়ার্কও ছিল তো 6 পর্যন্ত। আচ্ছা, চ আজকে থেকে হোমওয়ার্কও ছিল। হোমওয়ার্ক ছিল। হোমওয়ার্কটা আমাকে দিয়ে স্যার দিও। আমি হোমওয়ার্ক দিয়েছি। স্যার আমি তো দিয়েছি, আপনি পাননি। ও, হোমওয়ার্ক দিয়েছো না? আচ্ছা, চেক করতে হবে। ওকে, তাহলে আমরা শুরু করি। 6 নাম্বার মানে এই তোমার 7 নাম্বার শেষ পুরাটাই নাকি? না স্যার, জ বাকি। ও, বর্গের জ বাকি না? আচ্ছা, তো চলো আমরা বর্গের জটা থেকে শুরু করি। অনেকেই আসতেছে, দেখা যাচ্ছে একটু লেট হচ্ছে। আচ্ছা, ওকে। তো তো সবার আমরা, আস্তে আস্তে একটু একটু করে মনে পড়তেছে। হ্যাঁ, চ্যাপ্টার 9.2, আমরা এই চ্যাপ্টারের 7-এর বর্গের জ থেকে শুরু করব। ওকে, তো দেখো, এটা হচ্ছে 7-এর লাস্ট ম্যাথটা। তো আমরা একটু দেখি কি বলছে এই ম্যাথটাতে। এখানে 3টা টার্ম দেয়া আছে, বুঝতে পারছো? 3টা জি ইকুয়াল স্যার। টার্ম দেয়া আছে। তো আমরা একটু দেখে নিই কি কি। এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই লগ কে বেস এক্স। পরেরটাও একই রকম প্রায়, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই লগ কে বেস ওয়াই। আচ্ছা, তারপরেরটাও একই রকম অনেকটাই, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই লগ কে বেস জেড। তো 3টা টার্ম ইকুয়াল আছে। আমরা কি করব, এই 3টা টার্ম ইকুয়াল আমরা একটা কনস্ট্যান্ট ধরে নিব আগের ম্যাথগুলোর মতো অ্যাজ ইউজুয়াল। ওকে, তো কি ধরে নিব? এটা ইকুয়াল টু পি ধরে নিব, পি। যেখানে আমরা একটু লিখে দিব যে পি হচ্ছে একটা ধ্রুবক। ঠিক আছে, পি একটা ধ্রুবক। আচ্ছা, আগে ধরিটা লিখে দিব। ওকে, এখন কথা হচ্ছে তুমি কি প্রুফ করবা সেটা একটু দেখে নাও, তারপরে প্রুফে যাও। তুমি প্রুফ করবা হচ্ছে এরকম, x টু দি পাওয়ার y ইনটু y টু দি পাওয়ার x ইকুয়াল টু y টু দি পাওয়ার z ইনটু z টু দি পাওয়ার y ইকুয়াল টু z টু দি পাওয়ার x ইনটু x টু দি পাওয়ার z। তো দেখো, যা আমাদের প্রুফ করতে হবে সেগুলোর মধ্যে একটা মিল আছে। এই যে এই টার্মটার মধ্যে একটা মিল আছে। কি মিল আছে এগুলা? সেটা হচ্ছে এক্স এর পাওয়ার ওয়াই আবার ওয়াই এর পাওয়ার এক্স, মানে এই দুইটাই। এক্স আর ওয়াই প্রথম টার্মে আছে, দ্বিতীয় টার্মে ওয়াই জেড আছে, তৃতীয় টার্মে জেড এক্স আছে। হ্যাঁ, সো আমরা প্রথম টার্মে একটা বেজ রাখবো এক্স আর একটা বেজ রাখবো ওয়াই, আর তাদের পাওয়ার হবে, যেটার বেজ এক্স আছে তার পাওয়ার হবে ওয়াই, যেটার বেজ ওয়াই আছে তার পাওয়ার হবে এক্স। একটা যদি তুমি কোনো মতে বানাতে পারো, বাকিগুলো অটোমেটিক তুমি বুঝে ফেলবা যে কিভাবে করতে হবে। স্যার বাকিগুলো একইভাবে দিয়ে দিয়ে একইভাবে, দিলে হবে না? হ্যাঁ একইভাবে হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। তাহলে আমরা ফার্স্ট এরটা ইকুয়াল টু পি লিখবো। তো এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই লগ কে বেস এক্স ইকুয়াল টু পি। ওকে, আচ্ছা, তো এটা আমরা আর আর গুণ করি, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু পি ইন্টু লগ কে বেস এক্স।
এখন আমার লাগবে কি আর আমি কি বের করতে চাচ্ছি সেটাও একটা বিষয়। আমার লাগবে x এর পাওয়ার y, কিন্তু কথা হচ্ছে x তো এখানে আছে, আমি যদি এখানে y দ্বারা মাল্টিপ্লাই করে দিই তাহলে x এর পাওয়ার y বানানো যাবে, কারণ আমরা এর আগে এরকম করেছিলাম। দাঁড়াও আর একটু করে, তারপরে তোমরা বুঝতে পারবা আরো ভালো করে। এই পিটা এই পাশে নিয়ে আসি। এখন তুমি দেখো তোমার x এর পাওয়ার বানাতে হবে y, তো তুমি এখানে y দিয়ে মাল্টিপ্লাই করলে, y দিয়ে গুণ করলেই কিন্তু এই যে আগে যদি y বসাতে পারো গুণ করে, তাহলে সেই yটাই এটার পাওয়ার হয়ে যাবে, সূত্র অনুসারে x টু দি পাওয়ার y হয়ে গেল। কিন্তু x এর পাওয়ার কি শুধুই y আছে? না, এখানে x এর পাওয়ার y আছে, কিন্তু লাস্টে x এর পাওয়ার z ও আছে। তার মানে x এর পাওয়ার বিভিন্ন সময় বিভিন্ন কিছু আছে। সো ওই পাওয়ারটা তুমি এখানেই তৈরি করতে পারবা না, ঠিক আছে? তোমাকে বিভিন্ন সময় বিভিন্ন পাওয়ার আনতে হবে। সো আমরা এই পর্যন্তই রেখে দিই, আর কিছু না করি, এই পর্যন্তই থাক। এটাই 1 নাম্বার ইকুয়েশন দিয়ে দিই। আচ্ছা, এটা 1 নাম্বার ইকুয়েশন, বা এটা সোজা করে তুমি একটু সাজায় নিতে পারো। সাজায় নেওয়া বলতে জাস্ট এই log k বেস x টা আগে লেখো, আর x ইন্টু y প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই পি এটা পরে লেখো। ওকে, আচ্ছা, একইভাবে বাকিগুলা লিখে দাও। একইভাবে একইভাবে তাহলে log k বেস y ইকুয়াল টু কি হবে? log k বেস y ইকুয়াল টু, জাস্ট এখান থেকে দেখে নাও, এটা আছে ডিভাইডেড বাই p হবে। তাহলে y ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই পি, এটা আছে। তাহলে log k বেস জেড কি হবে? এটা 2 নম্বর ইকুয়েশন। এটা হবে জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই পি। উপরে একটু দেখে নিতে পারো মিলছে কিনা, এই যে ঠিক আছে, এটাই আমরা এখানে বসিয়েছি। তো আমরা এই তিনটা ইকুয়েশন বের করলাম। এতটুকুর মধ্যে কারো প্রবলেম আছে বুঝতে? না স্যার। আচ্ছা, এতটুকুর মধ্যে কারোর কোনো প্রবলেম নাই বুঝতে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব জানো? আমরা এই টার্মগুলো তৈরি করতে থাকবো। প্রথমে এই টার্মটা তৈরি করব, এই যে প্রথমটা x এর পাওয়ার y ইনটু y এর পাওয়ার x, এইটা তৈরি করার চেষ্টা করব। ওকে, তো খেয়াল করো এটা কিভাবে তৈরি করা যায়। x আর y আছে না, তার মানে 1 আর 2 নম্বর সমীকরণ নিয়ে আমি কাজ করব, কারণ x আর y আছে ওই টার্মে। বলো তো x এর পাওয়ার কত ছিল? x এর পাওয়ার y ছিল, তাহলে ওয়াই। এই 1 নাম্বারকে আমরা y দিয়ে গুণ করব, কারণ এই x এর পাওয়ার y বানাতে হবে, তো 1 নাম্বারকে y দিয়েই গুণ করো। আর কি ছিল? y এর পাওয়ার ছিল x, y কোথায় আছে? 2 নাম্বার ইকুয়েশনে। তো 2 নং এর সাথে তুমি x গুণ করো, ঠিক আছে? এবার স্যার এই দুটো এই যোগ দুইটা কেন যোগ হলো? করব। যোগ কেন করব? কারণ এখানে দেখো মাঝে কি চিহ্ন আছে? গুণ না? মাঝে কিন্তু গুণ হ্যাঁ। চিহ্ন আছে। তাহলে লগের ক্ষেত্রে যোগের সময় না গুণ পাওয়া যায় লগ কমন নিলে? জি স্যার। হ্যাঁ, তো এই জন্য আমরা এই দুইটা লগ যোগ করব, পরে লগ কমন নিলে এখানে অটোমেটিক গুণ চলে আসবে। আচ্ছা, তো আমরা যা করলাম এখানে একটু লিখি। তো y log k বেস x প্লাস 2 নাম্বারের সাথে আমরা x গুণ করেছি, তাহলে x log k বেস y, এটা হলো বাম পাশে। আর ডান পাশে সেম টাইপের, ডান পাশে আমরা 1 নাম্বারকে y দ্বারা গুণ করেছি, তাহলে xy ইন্টু y প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই পি প্লাস 2 নম্বরের সাথে x গুণ করেছি, তাহলে xy ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই পি। এই হচ্ছে আমাদের এখানে কাজ। এখন খেয়াল করো, এখন আমরা এখানে log k বেস x টু দি পাওয়ার y লিখতে পারি, প্লাস log k বেস y টু দি পাওয়ার x লিখতে পারি, কারণ ওই যে সামনে যেটা গুণ আকারে আছে সেটা পাওয়ার হিসাবে
এর উপরে চলে আসে, এটা পাওয়ার হিসাবে এর উপরে চলে আসে। ঠিক আছে, তো এতটুকু আমাদের হলো। এখন এই পাশে এক্স ওয়াই বাই পি, এটা তো কমন নেওয়া যায়। তাহলে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, এটা আমরা পেতে পারি। এবার লগ কে বেস তুমি এখান থেকে কমন নাও। আসলে এটা সূত্র, কমন নেওয়া জিনিসটা বলাটা উচিত না, যাই হোক তারপর আমরা বোঝার জন্য বলতেছি। তো এখানে যেহেতু লগের দুইটা লগের মাঝে যোগ চিহ্ন আছে, কমন নিলে এটা হয়ে যাবে গুণ চিহ্ন। ঠিক আছে, এটা সূত্র অনুসারে তোমরা জানো। আর এখানে কি থাকে, এখানে এক্স এক্স কাটা যায়, এক্স এক্স কাটা যায়, তারপরে ওয়াই ওয়াই কাটা যায়, এক্স এক্স কাটা যায়, ওয়াই ওয়াই কাটা যায়, থাকে 2z থাকবে। তাহলে এক্স ওয়াই ডিভাইডেড বাই পি ইন্টু 2z। ঠিক আছে, এই থাকে। সো আলটিমেটলি এখান থেকে কি পাওয়া যায়, x টু দি পাওয়ার y ইন্টু y টু দি পাওয়ার x ইকুয়াল টু 2xyz ডিভাইডেড বাই p, এটা থাকে। হ্যাঁ, আর এখানে লগ কে বেসটা লিখে দাও এই লাইনেও। পরের লাইনে আমরা ওই কেটা ওই পাশে নিয়ে যাব। কেটা ওই পাশে নিয়ে যাওয়া যায় কিভাবে, এই যে কে এর পাওয়ার এই পুরাটা হয়ে যাবে ডান পাশের পুরাটা, কে এর পাওয়ার হয়ে যাবে 2xyz ডিভাইডেড বাই p। আচ্ছা, তুমি এইটা যেহেতু বুঝতে পেরেছো, তাহলে এটাও বুঝবা যে একইভাবে বা অনুরূপভাবে আমি যদি বাকিগুলা করি, যেমন হচ্ছে y টু দি পাওয়ার z, z টু দি পাওয়ার y, এটা যদি করি তাহলে একই জিনিস আসবে ডান সাইডে। কারণ দেখো ডান সাইডে সব 2xyz আছে, xyz তিনটাই আছে, 2xyz আছে আর নিচে p আছে, এইটাই আসবে সবগুলাতে। তাহলে 2xyz ডিভাইডেড বাই p। আবার তুমি যদি z টু দি পাওয়ার x ইনটু x টু দি পাওয়ার z এটা করো, তো এটার ক্ষেত্রেও k টু দি পাওয়ার ওই 2xyz ডিভাইডেড বাই p এটাই আসবে। তাহলে এটা হচ্ছে 4 নাম্বার সমীকরণ, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার ইকুয়েশন। তাহলে দেখো এই তিনটা ইকুয়েশনের ডান সাইড কিন্তু সমান, তাহলে 4, 5 ও 6 নং হতে পায়। এই তিনটা হতে আমরা কি পাচ্ছি, এই তিনটার ডান সাইড সমান, তার মানে এই তিনটাও আসলে সমানই। হ্যাঁ, এই তিনটাও সমান, প্রমাণিত। এই ছিল আমাদের বর্গের জ নাম্বার। শেষ। কারোর কোনো জায়গায় প্রবলেম আছে বুঝতে, কোথাও প্রবলেম আছে বুঝতে, কোনো কোশ্চেন আছে কারোর, কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, আর না থাকলে এটাই অ্যান্সার। ওকে, আচ্ছা, আই থিংক কারোর কোশ্চেন নাই নাকি, কারোর কোশ্চেন আছে? বুঝছি স্যার। বুঝছো, ভেরি গুড। না স্যার। নেক্সট পরেরটা, পরের ম্যাথটা হচ্ছে আমরা লেখচিত্রগুলো পরে করব, 8, 9 পরে করব, আমরা 10, 11, 12 এগুলো আগে করব। ঠিক আছে, আচ্ছা, তো 10 নম্বরে চলে যায়। 10 নম্বর হচ্ছে ডোমেন রেঞ্জ নির্ণয় করা। তো চলো দেখা যাক এখানে কি আছে। দেয়া আছে আমাদের f of x equal to ln 1 minus x divided by 1 plus, সরি এটা না, এটা পরে করি, পরেরটা এটা। এটা আছে হচ্ছে 10 নম্বর আছে x minus 2, শুধু x minus 2। আচ্ছা, ওকে, তো এইটার ডোমেন রেঞ্জ বের করতে হবে। তো মনে আছে ডোমেন রেঞ্জ কিভাবে বের করতে হয়, 2 নাম্বার চ্যাপ্টারে আমরা পড়েছিলাম। আচ্ছা, তো চলো দেখি। এখানে ডোমেন রেঞ্জ বের করতে গেলে তোমাকে 3টা কন্ডিশন মনে রাখতে হইতো। 3টা কন্ডিশন কি কি, যে
1 বাই যদি x প্লাস 1 থাকে, মনে করো নিচে কিছু আছে, এই নিচেরটা কখনোই 0 হওয়া যাবে না। এটা 1 নাম্বার কন্ডিশন ছিল। 2 নাম্বার কন্ডিশন ছিল যদি রুট থাকে তাহলে রুটের মধ্যে যে জিনিসটা আছে ওটা ডেফিনেটলি গ্রেটার অর ইকুয়াল 0 হতে হবে, মানে লেস দ্যান 0 হওয়া যাবে না। এটা একটা কন্ডিশন ছিল। 3 নাম্বার হচ্ছে লন বা লগের পরে যাই থাক না কেন, লনও কিন্তু এক ধরনের লগ, ই বেস লগ আর কি। আচ্ছা, তাহলে লন বা লগের ক্ষেত্রে তুমি ডেফিনেটলি এই ভেতরে যে সংখ্যাটা ইউজ করবা সেটা অবশ্যই 0 থেকে বড় হতে হবে। 0 থেকে ছোট কোনো সংখ্যা নিয়ে বা 0 নিয়েও লগ বা লন কাজ করতে পারে না, মানে লগ কাজ করে না। ঠিক আছে, সো এটা একটা কন্ডিশন। আমাদের কোন কন্ডিশনের সাথে এটা মিলছে? 1 নাম্বার, 2 নাম্বার না 3 নাম্বার? ডেফিনেটলি 3 নাম্বারের সাথে মিলছে, যেহেতু লনের ভেতরে কিছু একটা টার্ম আছে, তার মানে ওই টার্মটা অবশ্যই গ্রেটার দ্যান 0 হতে হবে। হ্যাঁ, আমরা কি সবাই বুঝতে পেরেছি? আমরা জি সবাই স্যার। কি বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে এই ভেতরের টার্মটা অবশ্যই গ্রেটার দ্যান 0 হতে হবে। সো তুমি এখানে লিখবা যে fx belongs to r হবে যদিও কেবল যদি এই x belongs to r, r মানে বাস্তব সংখ্যা, হ্যাঁ রিয়েল নাম্বার, r belongs to r ও এই ভেতরেরটা is greater than 0 হয়। কারণ ভেতরেরটা 0 সমান হলেও অ্যান্সার কিন্তু আসবে না, মানে এই জিনিসটা আর বাস্তব থাকবে না fx, কারণ লন তো 0 নিয়ে কাজ করতে পারে না, 0 থেকে ছোট সংখ্যা নিয়েও কাজ করতে পারে না, শুধুমাত্র বড় সংখ্যা নিয়ে কাজ করে। সো আমাদের একমাত্র এখানে কন্ডিশন হচ্ছে x - 2 is greater than 0। এখন আমরা এখানে একটু কাজ করি, কি কাজ? সেটা হচ্ছে x এর ভ্যালুটা কেমন আসে। x is greater than 2 এটা আসে। অতএব ডোম f, অতএব ডোমেন বা এখানে d of f লেখা আছে, d of f কি হবে? x belongs to r such that x is greater than 2। এটাই হচ্ছে তোমার ডোমেন। ওকে, বা এটা তুমি তোমার ব্যবধির সাহায্যেও লিখতে পারো। এখানে কি বলছে? 1 মিনিট, 1 মিনিট। আচ্ছা, তো আমরা একটু এটাকে ছোট করে নিই। ওকে, তো খেয়াল করো, এখানে ডোমেন আমরা বের করে ফেলেছি। এখন আমরা কি করব? আমরা এখানে ব্যবধির সাহায্যেও ডোমেনটা প্রকাশ করতে পারি। ব্যবধির সাহায্যে কি এখানে বোঝাচ্ছে কি দেখো, আমরা যদি একটু সংখ্যা রেখাটা দেখি, সংখ্যা রেখা এই ছিল 1, এটা 2, 3, এদিকে প্লাস ছিল, এদিকে মাইনাস ছিল। এখানে বলছে 2 থেকে বড়। 2 থেকে বড় মানে কি? এই যে 2, এই 2 থেকে বড়, 2 থেকে বড় মানে এর কোনো শেষ নাই। 2 থেকে শুরু হয়েছে কিন্তু শেষ নাই। সো এটা এভাবে লেখা যায়, 2 থেকে বড় ইনফিনিটির আগ পর্যন্ত যত সংখ্যা আছে সবই হচ্ছে ডোমেন। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ব্যবধি, খোলা ব্যবধি বলা হয়। হ্যাঁ, খোলা ব্যবধি বলা হয়, মানে 2 থেকে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত যা আছে সবই হচ্ছে ডোমেন। অর্থাৎ এইটাকে যদি তুমি লেখো, আচ্ছা যে কোনো সংখ্যা যদি এরকম থাকে তখন যদি তুমি লিখতে চাও, মনে করো এখানে 2 আছে, এখানে আমি 4 দিলাম, এরকম কিছু একটা আছে, এটা মানে কি? এটা মানে হচ্ছে
কোন একটা সংখ্যা x 2 থেকে বড় আর ওই এই পাশেরটা থেকে ছোট, এর নিচে কোনো ইকুয়াল সাইন এভাবে থাকবে না। হ্যাঁ, কারণ এটা খোলা ব্যবধি। যদি বদ্ধ ব্যবধি থাকতো, বদ্ধ ব্যবধি বলতে বোঝায় থার্ড ব্র্যাকেট, এই যে থার্ড ব্র্যাকেট থাকতো তাহলে এই পাশে একটা ইকুয়াল সাইন হতো। ঠিক আছে, তো আমরা এইভাবে ব্যবধির মাধ্যমে প্রকাশ করতে পারি। কেন এটা দেখাইলাম, কারণ এটা অবজেক্টিভেও আসতে পারে। আচ্ছা, ওকে, ডোমেন আমরা বের করে ফেলেছি, এখন আমরা রেঞ্জ বের করব। ইনফিনিটি আর আগ পর্যন্ত সংখ্যা বলতে মানে ইনফিনিটিটা বসানো যাবে না, ইনফিনিটি তো কোনো সংখ্যা না। ঠিক আছে, ইনফিনিটি এই জিনিসটা বসানো যাবে না, যে কোনো একটা সংখ্যা বসাতে হবে, নাম্বার। কথা বুঝছো? যেমন 1000 কোটি হতে পারে, 10,000 কোটি হতে পারে, যাই হোক কোন একটা সংখ্যা বসাতে হবে। ওকে, তো ইনফিনিটির সময় থার্ড ব্র্যাকেট কখনোই ইউজ করা যায় না, অর্থাৎ ক্লোজ ব্যবধি মানে বদ্ধ ব্যবধি কখনোই ইউজ করা যায় না। এই যে যেমন এটা বদ্ধ ব্যবধি, এটা কখনো ইউজ করা যাবে না, সবসময় ফার্স্ট ব্র্যাকেট মানে খোলা ব্যবধি ইউজ করতে হবে। আচ্ছা, ডোমেন শেষ, এরপরে রেঞ্জ। শোনো, তুমি যদি রেঞ্জ বের করতে চাও তো অবশ্যই আমরা জানি রেঞ্জ বের করার সময় আমাদেরকে ওয়াই ধরে নিতে হবে এই পুরোটা। ঠিক আছে, তাহলে ধরে নাও, তাহলে ধরি y equal to ln x minus 2, এটা ধরে নিলাম। ওকে, এটা আমরা ধরে নিলাম। এখন y equal to, আমরা ln সমান কি জানি? ln সমান আমরা জানি এটা হচ্ছে e বেস log, e বেস log, e বেস log, তাহলে x minus 2 এটা, বা আচ্ছা, বা তোমরা জানো যে e এর পাওয়ার কত হলে x minus 2 হয়, এটা হচ্ছে লগের সংখ্যা। ঠিক আছে, তো e এর পাওয়ার কত হবে? y, এর পাওয়ার y হলে x minus 2 পাওয়া যায়। সো আমরা এরকমও মনে করতে পারি যে বেজের পাওয়ারটা এই পাশেরটা হয়। হ্যাঁ, এখানে যে বেজ ইউজ করা হয়েছে তার পাওয়ার এই পাশেরটা। ওকে, সেটা ইকুয়াল টু হচ্ছে এই মেন সংখ্যাটা। এটা হচ্ছে লগের সংখ্যা থেকে আমরা পাই। এখন দেখো e টু দি পাওয়ার y প্লাস 2 ইকুয়াল টু x, দেয়ারফর x ইকুয়াল টু e টু দি পাওয়ার y প্লাস 2। এখন খেয়াল করো, কখনো y এর কোনো মানের জন্য এই ডান পাশের সংখ্যাটা কি অবাস্তব হবে, অসংজ্ঞায়িত হবে? দেখো, এই 3 টাইপের ফরম্যাট থাকলে অসংজ্ঞায়িত হয় বা অবাস্তব হয় বা অনির্ণয় হয়, যাই বলো না কেন। তো এই 3 টাইপের ফরম্যাটের মধ্যে কোনোটাই এখানে মিলবে না। এটা হর নাই নিচে, আচ্ছা, রুট নাই মাথার উপর, তারপরে হচ্ছে লগ বা লনও নাই, সো কোনোটার মধ্যেই পড়ে না। অর্থাৎ y এর যে কোনো মান তুমি উপরে বসাও কোনো সমস্যা নাই, x সর্বদাই বাস্তবই হবে। সো এখানে বলবা x belongs to r হবে যদি ও কেবল যদি, যদিও কেবল যদি y belongs to r হয়, y belongs to r, r হয়। এই আরটা একটু মোটা করে লেখার কারণ, এইভাবে লেখার কারণ হচ্ছে এটা রিয়েল নাম্বার বোঝায়। অনেক সময় রেঞ্জকে আর দ্বারা প্রকাশ করা হয়, তখন তুমি নরমাল আর লিখবা। ঠিক আছে, এরকম যেমন এখানেই আমি রেঞ্জকে আর দ্বারা প্রকাশ করব। সো রিয়েল নাম্বারের যে আর, সেটাকে একটু আলাদা দেখাইতে হবে, আলাদা দেখাতে গেলে এরকম একটা টান আগে দিতে পরীক্ষার হয়। খাতায় যদি সব সময় পরীক্ষার খাতায়ও এভাবেই লিখতে হবে, পরীক্ষার খাতায়ও ওইভাবেই দিতে হবে। আচ্ছা, অতএব রেঞ্জ রেঞ্জ আর এফ ইকুয়াল টু, এখানে রেঞ্জ হচ্ছে পুরো বাস্তব সংখ্যা, কারণ এই যে y এর মান সব বাস্তব সংখ্যা, সো রেঞ্জ হচ্ছে এইটা। ওকে, আচ্ছা, এই রেঞ্জ মানে কি?
পুরো বাস্তব সংখ্যা মানে কি, মাইনাস অসীম থেকে শুরু করে প্লাস অসীম পর্যন্ত সব সংখ্যাই হচ্ছে রেঞ্জ। তো এটা এইভাবে তুমি দেখাতে পারো, মাইনাস অসীম থেকে শুরু করে প্লাস অসীম পর্যন্ত যত সংখ্যা আছে সবই হচ্ছে তোমার রেঞ্জ। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা কি বুঝতে পেরেছি? কারো কোনো কোশ্চেন আছে? দেখো, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, ভেরি গুড। কেউ তো কথাই বলে না। তো এটাও শেষ। আহ, যাই হোক, ওরা আছে, শুনতেছে স্যার কিনা। লিখতে পারি নাই। কি করতে পারো নাই? লিখতে পারো নাই? স্যার লাস্টে লিখতে পারি নাই। লিখার দরকার কি, পিডিএফ থেকে ডাউনলোড করে দেখে নিও, পরে লিখে নিও। না স্যার, তাহলে মানে লেখা হয় না পরে স্যার। ওই যে তুমি লিখতে লিখতে কিছু বুঝতেছো না, না বুঝলে তো সমস্যা। পরে লিখে নিতে হবে তো, কারণ নেক্সট দিন এটাই এইচডব্লিউ থাকবে, এইচডব্লিউ দিতে হবে তো। ইয়েস স্যার, করছি স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা এটাও বুঝলাম। এখন আমাদের 10 মিনিট সময় আছে। 10 মিনিটের মধ্যে আর একটা কি করতে পারবো কিনা সেটা দেখতে হবে। আরেকটা হচ্ছে 11 নাম্বার। 11 নাম্বার অন্তত একটা দেখানোর চেষ্টা করি। 11 নাম্বারের ডোমেন রেঞ্জ তোমরা বের করতে পারবা। 11 নাম্বারে কি আছে দেখো, দেয়া আছে f of x equal to ln 1 minus x divided by 1 plus x, এটা আছে। এখন কথা হচ্ছে যে এইটার ডোমেন রেঞ্জ কিভাবে বের করা যায়। ওকে, তো লন আছে, লন থাকলে একটাই কন্ডিশন, ভেতরেরটা গ্রেটার দেন 0 হতে হবে। ওকে, তো লেখো f(x) belongs to r হবে যদিও কেবল যদি x belongs to r ও এই যে ভেতরের সংখ্যাটা এটা গ্রেটার দেন 0 হয়, কারণ লন গ্রেটার দেন 0 ছাড়া কাজ করতে পারে না। ওকে, এই হচ্ছে তোমার ফ্রেশ কন্ডিশন, এটা তুমি জানতাম। এখন কথা হচ্ছে এখানে তো উপর নিচে দুই জায়গায় x আছে, কথা হচ্ছে যে এই জিনিসটা, এই পুরা ভগ্নাংশটা কখন গ্রেটার দেন 0 হবে, ঠিক আছে, সেটা নিয়ে এখন তোমাকে কাজ করতে হবে। এখন 1 minus x divided by 1 plus x greater than 0 হবে যখন এক নাম্বার কন্ডিশনটা দেখো, যখন উপরেরটা গ্রেটার দেন 0 এবং সাথে সাথে নিচেরটাও গ্রেটার দেন 0 হবে, তখন তাদের ভাগফলও গ্রেটার দেন 0 হবে। সোজা কথা, তাই না? উপরের কোন সংখ্যা যদি গ্রেটার দেন 0 হয়, নিচের কোন স্যার। সংখ্যাও যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে ডেফিনেটলি সেটা 0 থেকে বড়ই হবে। তো এই একটা কন্ডিশন। অথবা এটা যদি না হয় তাহলে কি হতে পারে, এটা যদি না হয় তাহলে অথবা দিয়ে তুমি এটাও লিখতে পারো যে দুইটাই 0 থেকে ছোট হোক, তাহলেও চলবে। উপরেরটাও 0 থেকে ছোট এবং নিচেরটাও 0 থেকে ছোট, এটা হোক, সমস্যা নাই। ঠিক আছে, কারণ হচ্ছে দেখো, উপরেরটাও যদি মাইনাস হয়, 0 থেকে ছোট মানে কি মাইনাস, নিচেরটাও যদি মাইনাস হয় তাহলে কিন্তু ভাগফল 0 থেকে বড়ই হয়, কারণ এই যে মাইনাসে মাইনাসে তো কেটে যায়, কেটে গিয়ে তো ধনাত্মক হয়ে আসে, তার মানে ভাগফলটা 0 থেকে বড়ই হয়। ঠিক আছে, দুইটাই নেগেটিভ হলেও ভাগফল 0 থেকে বড় হয়। তার মানে আমরা এখানে কন্ডিশন পাচ্ছি দুইটা, 1 নাম্বার আর 2 নাম্বার। তো 1 নাম্বারের ক্ষেত্রে আমরা ডোমেন বের করব, 2 নাম্বারের ক্ষেত্রেও বের করব। তো চলো 1 নং এর ক্ষেত্রে ভালো করে বুঝো সবাই, তোলার দরকার নাই, পরে তুইলো। আচ্ছা, 1 minus x
is greater than 0 এবং 1 plus x is greater than 0। আচ্ছা, এখন খেয়াল করো 1 is greater than x, এটা তো লেখাই যায়। আমরা x টা বাম পাশে রাখতে চাচ্ছি, তাহলে x is less than 1, কারণ চিহ্নটা উল্টে যাবে। হ্যাঁ, x যেহেতু আমি বাম পাশে নিয়ে আসতেছি, 1 ওই পাশে নিয়ে যাচ্ছি, চিহ্নটা উল্টে যাবে। এইখানে দেখো x is greater than -1, সো এখানে কি বোঝাচ্ছে দেখো, যে x 1 থেকে ছোট, মানে পজিটিভ 1 থেকে ছোট এবং -1 থেকে বড়। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে এই দুইটার কি কমন অংশ আছে না? এই দুইটার কি কমন অংশ আছে না? কারণ সংখ্যা রেখা দেখো, এটা হচ্ছে 0, এটা হচ্ছে -1, এটা হচ্ছে +1। তাহলে এখানে বলতেছে যে x -1 থেকে বড়, তো x -1 থেকে বড় মানে এইদিকে, আবার বলতেছে x +1 থেকে ছোট, +1 থেকে ছোট মানে এইদিকে, আর এবং মাঝখানে ইউজ করা হয়েছে, এবং মানে দুইটার মধ্যে কমন অঞ্চল। কমন অঞ্চল কোথা থেকে কোথায়? এই -1 থেকে +1 এর মধ্যে। তাহলে ডোমেন হবে এরকম যে x belongs to R such that x -1 থেকে বড়, -1 থেকে বড় এবং +1 থেকে ছোট, এটাই হচ্ছে এই ক্ষেত্রে ডোমেন। হ্যাঁ, এবার 2 নম্বরের ক্ষেত্রে, 2 নং এর ক্ষেত্রে, 2 নং এর ক্ষেত্রে কি হচ্ছে ডোমেনটা দেখো। 2 নং এর ক্ষেত্রে কি দুইটাই লেস দ্যান 0। হ্যাঁ, তাহলে 1 - x লেস দ্যান 0 এবং 1 + x লেস দ্যান 0 আছে। এখানে আমরা কি পাচ্ছি, 1 is less than x, therefore x is greater than 1। এখানে কি পাচ্ছি, x is less than -1। তাহলে এই দুইটা মিলে আমরা কি পাচ্ছি দেখো, একটু সংখ্যা রেখার দিকে তাকায়, এখানে দেখা যাচ্ছে যে x -1 থেকে ছোট। সো এখানে কি বলতেছে, x -1 থেকে ছোট, এই -1 থেকে ছোট হচ্ছে x, আর +1 থেকে বড় x, এই যে এইটাতে +1 থেকে বড় x বলতেছে। তাহলে দেখো মাঝখানে এবং ইউজ করা আছে, এবং মানে দুইটাই মানতে হবে। তো দেখো দুইটার মধ্যে কমন কোন অঞ্চল আছে? এবং মানে তো কমন কিছু আছে? এই দুইটা সেটের মধ্যে কমন কিছু নাই, তার মানে এখানে ডোমেন হবে ফাঁকা সেট। তো এক্ষেত্রে ডোমেন ইকুয়াল টু ফাঁকা সেট। তাহলে দুই ক্ষেত্রে তুমি ডোমেন পাচ্ছ। মাঝে 1 আর 2 নম্বরের মাঝে কি চিহ্ন ব্যবহার করা হচ্ছে? অথবা ব্যবহার করা হচ্ছে 1 আর 2 এর মাঝে। হ্যাঁ, কারণ এই দুইটা মিলেই তো পুরাটা ডোমেন বের হবে আসলে। তো আমরা 1 আর 2 এর ডোমেন আলাদা আলাদা করে বের করছি, এখন পুরাটার ডোমেন বের করতে পারি। অতএব ডোম f ইকুয়াল টু 1 নম্বরে যা পাইছো, 1 নম্বরে পাইছো হচ্ছে এই যে এটা, যে -1 থেকে বড়, +1 থেকে ছোট, আর 2 নম্বরে যা পাইছো তার ইউনিয়ন হবে। ইউনিয়ন কেন? কারণ আমি অথবা বলছি, এই যে 1 আর 2 নম্বরের মধ্যে অথবা বলছি, অথবা মানে তো ইউনিয়ন, এবং মানে তো ইন্টারসেকশন, কমন, আর অথবা মানে কমন আনকমন সব। এই জন্য 1 থেকে যা পাইলা আর 2 থেকে যা পাইলা, সেই দুইটার মধ্যে অথবা বা ইউনিয়ন করো। ইউনিয়ন করলে দেখতে পাচ্ছ তুমি এইটাই পাচ্ছ। হ্যাঁ, -1 is less than 1। ওকে, তো এটাকে তুমি ব্যবধির সাহায্যেও লিখতে পারো, এই যে এইভাবে খোলা ব্যবধির সাহায্যে। তাহলে ডোমেন তোমরা পেয়ে গেছো। রেঞ্জ পাওয়া খুবই সহজ, ঠিক আছে? ডোমেন পেয়ে গেছো, এখন রেঞ্জ। তাহলে রেঞ্জ পাইতে গেলে ওইভাবে ধরে নিতে হবে, যে ধরি y ইকুয়াল টু ln 1 - x ডিভাইডেড বাই 1 + x, তারপরে একটু আগে যেভাবে করে দিলাম ওটার মতো করে ফেলবা। হ্যাঁ, রেঞ্জটা তোমরা করে ফেলবা, এটাও বাস্তব সংখ্যায় আসবে। হ্যাঁ, y এর যে কোনো বাস্তব মানের জন্য x সর্বদাই বাস্তব হবে। এটা HW, বাকিটুকু
করে ফেলবা, যেহেতু আমাদের ক্লাস টাইম শেষ, এই জন্য বাকিটুকু HW। ওকে, তো তোমাদের HW থাকবে ওকে স্যার। 3টা। কি কি? একটা হচ্ছে 7 বর্গের জ, এরপরে 10, 11, এই 3টা HW করে আমাকে পাঠাই দিবা। সবার HW আমি পেতে চাই। ওকে, তো সবাইকে স্যার আমার থ্যাংক ইউ। ওকে